আজকের গল্প ৩০১ নম্বর ঘরে। লেখক তাপস মণ্ডল। আজ সকালে জগন্নাথ এক্সপ্রেসে অরিন্দমরা পুরী এসেছে। বাবা, মা, বোন, সে আর কাকু, মোট ৫ জন। ট্রেনের বার্থে শুয়ে যখন সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে, তখনই মার ডাকে তার ঘুম ভেঙে যায়। তারপর পান্ডা আর ট্যুরিস্ট এজেন্টদের দৌরাত্ম্য এড়িয়ে স্টেশনের বাইরে একটা রিক্সা নিয়ে তারা স্বর্গদ্বারে এসেছিল। তখনও তাদের পেছনে পেছনে ঘুরছিল এক কম বয়সী একজন হোটেলের এজেন্ট। খুব কম পয়সায় সে নাকি খুব ভালো ঘর বুকিং করে দিতে পারবে। কিন্তু কাকুর ধমকানিতে শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে পালায়। তারপর প্রায় ঘন্টা দুয়েক বাবা আর কাকু ঘোরাঘুরি করার পর বেশ ভালো একটা হোটেল পেয়ে যায়, যেই হোটেলে ৩০১ এবং ৩০২ নম্বর ঘরটি আমাদের বুকিং করা হয়। অরিন্দম পরে জেনেছে ৩০১ বা ৩০২ এর অর্থ কী, অর্থাৎ ৩ তলার প্রথম এবং দ্বিতীয় ঘর। ৩ তলায় উঠেই কাকু আনন্দে হাততালি দিয়ে উঠেছিলেন। ওহ, ফ্যান্টাস্টিক! কি বলেন স্যার, 2 ঘন্টার পরিশ্রম তাহলে আমাদের সার্থক হয়েছে। কাকু বাবাকে স্যার বলেন। হোটেলটি যদিও একেবারে রাস্তার ওপরে নয়, একটি নির্মীয়মান হোটেলের পেছনে, কিন্তু ৩ তলার বারান্দা থেকে পুরো সমুদ্রটাই দেখা যায়। এমনকি প্রথম ঘরটার মাথার সামনে যে জানলাটা রয়েছে সেটা খুলে দিলে কিন্তু শুয়ে শুয়ে সমুদ্র নজরে আসে। অরিন্দমের ঘরটা ভীষণ পছন্দ হয়েছে, যার জন্য অরিন্দম আর কাকু এই ঘরটাই নিয়েছে। সমস্ত কিছু দেখার পর মা বলেছিল, এতই যখন ঘরের চাহিদা, তখন এই রকম দুটো সুন্দর ঘর খালি পড়ে আছে কেন? মার কথায় তখন কেউ কান দেয়নি। তারা প্রায় ৬ দিন এখানে থাকবে। বাবা কাকুকে নির্দেশ দিয়েছিলেন ৬ দিন অন্তত ৬টা দারুণ কবিতা তার চাই। কাকু তাই প্রথম দিন থেকে কিন্তু জোর কদমে লেগে পড়েছে। বিছানায় শুয়ে শুয়ে অরিন্দম সকালের স্নানের কথাই ভাবছিল। মা আর বোন বেশিক্ষণ জলে থাকেনি, কিন্তু বাবা, কাকু এবং সে ১.৫ ঘন্টা জলে কাটিয়েছিল। কাকু তাকে স্নান করার কৌশলও শিখিয়ে দিয়েছিলেন। ঢেউ এলেই আড়াআড়িভাবে লাফিয়ে উঠতে হবে। তার খুব আনন্দও হয়েছিল। বিকেলে তারা গিয়েছিল মন্দিরে, কিন্তু যা হয়, মন্দিরের ভিড়ে তার কিন্তু একদম ভালো লাগেনি। তার চেয়ে বরং বিচে সময় কাটানো অনেক বেশি ভালো ছিল। প্যাকেজ ট্যুরে আগামীকাল তারা যাচ্ছে চিল্কা, এশিয়ার বৃহত্তম হ্রদ। এইসব কথা ভাবতে ভাবতে অরিন্দম একসময় ঘুমিয়ে পড়ল। সমুদ্রের গর্জন তখনও লেগে আছে তার কানে। হঠাৎ অরিন্দমের ঘুম ভেঙে যায় কি একটা যেন শব্দে। ধীরে ধীরে চোখ খুলে সে। জিরো ল্যাম্পের ঝাপসা আলো সারা ঘরময়। বেশ কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে তারা পুরীতে বেড়াতে এসছে এবং এখন সে হোটেল রুমে শুয়ে আছে। পাশে তপন কাকু অঘরে ঘুমাচ্ছেন। এখন বেশ গভীর রাত। এত রাতে তার ঘুম ভাঙল কেন সেটাই ভাবতে থাকলো সে। কি যেন একটা শব্দ শুনছিল সে ঘুমের মধ্যে, কিন্তু জেগে ওঠার পর আর কিছুই সে শুনতে পারল না। তবে অনেকক্ষণ থেকেই একটা ঝাঁঝালো কটু গন্ধ তার নাকে আসছিল। এখন যেন গন্ধটা আরো বেশি তীব্র হয়ে উঠছে। সে কাকুকে ঠেলা দিয়ে ডাকতে শুরু করলো, কিন্তু গায়ে হাত দিয়ে চমকে উঠল সে। কাকুর শরীর এত গরম কেন? কোনো মানুষের শরীর কি এত গরম হতে পারে? সেই সঙ্গে আঠার মতো চটচটে কি যেন একটা লেগে গেল তার হাতে।
কাকু, ও কাকু। কাকু কিন্তু কোনোই সাড়া দিল না। বেশ কয়েকবার ডাকার পর কোনো সাড়া না পেয়ে অরিন্দম অন্ধকারে হাতড়ে হাতড়ে আলো জ্বালল। টিউবলাইটের উজ্জ্বল আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে চোখ সয়ে আসতেই সে ভয়ে আর্তনাদ করে উঠে বিছানা থেকে লাফিয়ে পড়ল। সারা দেহ আগুনে ঝলসানো একটা বিভৎস লোক বিছানায় শুয়ে আছে। দেখেই সে ঘর থেকে ছুটে বেরিয়ে আসলো। তপন কাকু তখনও বারান্দায় বসেছিলেন। অরিন্দমকে ওরকম পাগলের মতো ছুটে আসতে দেখে তিনি তাড়াতাড়ি খাতা পেন ফেলে তাকে ধরে ফেললেন। আরে আরে অরিন্দম, কি হয়েছে? ওরম করে ছুটে আসলে কেন তুমি? আতঙ্কে তখন অরিন্দমের কথা জড়িয়ে যাচ্ছে। সে বলল, কাকু, একটা লোক, সারা দেহ আগুনে ঝলসানো। তপন কাকু বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে সে। তিনি অরিন্দমকে আরো ভালো করে জাপটে ধরে বললেন, আগুনে ঝলসানো লোক কোথায়? আঙুল তুলে অরিন্দম দেখালো ঘরের দিকে। বলো কি, চলো তো দেখি। প্রথমটা অরিন্দম ইতস্তত বোধ করলো ঘরে ঢুকতে। শেষে কাকুর হাত ধরে পেছনে পেছনে সে ঢুকলো। কিন্তু দেখো কি অবাক কাণ্ড, ঘরে তো কেউই নেই। এমনকি বিছানায় যে লোকটা শুয়েছিল তার একটা চিহ্ন পর্যন্ত নেই। অবাক হয়ে সে কাকুর দিকে তাকালো। আপনি বিশ্বাস করুন কাকু, এখানটাতেই শুয়েছিল লোকটা। একটা দুর্গন্ধ বেরোচ্ছিল তার গা থেকে। আপনি ভেবে আমি তাকে বেশ কয়েকবার ঠেলা দিয়েছি। আপনার কোনো সাড়া না পেয়ে আমি আলো জ্বালতেই এসব দেখতে পাই। তপন কাকু তখন আমার কথা শুনে মুচকি মুচকি হাসছিলেন। তাহলে তো বলতে হয় একেবারে ভূতেদের রাজার সাথে তোমার দেখা হয়েছে। অরিন্দম এবার বেশ অপ্রস্তুতে পড়ে। আমি কিন্তু মিথ্যে বলছি না কাকু, আপনি বিশ্বাস করুন। তপন কাকু এবার একটা বড় করে হাই তুললেন। ঘড়ি দেখতে দেখতে তিনি বললেন, চলো এবার ঘুমিয়ে পড়ি, রাত 1টা বাজলো। দাঁড়াও, খাতা পেনটা বাইরেই রয়ে গেছে, নিয়ে আসি। এরপর আলো নিভিয়ে দুজনেই শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তপন কাকু নাক ডাকতে শুরু করে দিল, কিন্তু অরিন্দমের চোখে আর ঘুম নেই। বারবার লোকটার ঝলসানো দেহটা তার চোখের সামনে ভাসছে। সে কি সত্যিই ভুল দেখলো? কিন্তু তাই বা কি করে হবে? আলো জ্বালতেই সে লোকটাকে স্পষ্ট দেখেছে, তাছাড়া ছুঁয়েওছে সে। অরিন্দম যে হাত দিয়ে লোকটাকে ছুঁয়েছিল সেই হাতটা সে নাকের সামনে নিয়ে আসলো। হ্যাঁ, এখনো তো সেই দুর্গন্ধ বেরোচ্ছে এবং এখনো একই রকম চটচট করছে হাতটা। অথচ ঘরে ঢুকে সে লোকটার কোনো চিহ্নই দেখতে পেল না। কাকু হয়তো তাকে ভুল বুঝলেন। 7-5 ভাবতে ভাবতে অরিন্দমের কিছুতেই ঘুম আসছে না। গোটা ঘটনাটা তার মন তোলপাড় করে দিচ্ছে। সে যে ভুল কিছু দেখেনি সেটাতে সে সম্পূর্ণভাবে নিশ্চিত ছিল, অথচ সেটা সে কোনোভাবেই প্রমাণ করতে পারল না। এখন তার মনের মধ্যে ভয়ের চেয়েও বেশি বিস্ময়। সে ভূত বিশ্বাস করে না। তাদের ক্লাসে বিজ্ঞানের মাস্টারমশাই তাদের বলেছিলেন ভূত বলে কিছুই হয় না, ভূত আসলে মনের ভয়। কিন্তু যেটা ঘটলো তার ব্যাখ্যা কি আছে? একটা লোক তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। হঠাৎই অরিন্দমের মনে হলো, তবে কি লোকটা বাথরুমে লুকিয়ে পড়ল? পরক্ষণেই তার ভুল ভাঙল। সেটাই বা হবে কি করে? কাকু তো শোয়ার আগেই বাথরুমে গেছিলেন। ঘটনাটাকে ভুলে যাওয়ার ভীষণভাবে চেষ্টা করছে অরিন্দম। বাইরে থেকে একটানা সমুদ্রের গর্জন কানে আসছে তার। কোথাও আর কোনো শব্দ নেই, শুধু ঢেউদেরই ঘুম নেই। ওরা কি ঘুমাতে জানে না?
বেশ কিছুক্ষণ পর অরিন্দমের সবেমাত্র তন্দ্রাভাব এসছে। এমন সময় হঠাৎ যেন ঘরের মধ্যে একটা আলোর রেখা খেলে গেল। চোখ কচলে ভালো করে চারিদিকে তাকিয়ে দেখল সে। ঘরের সেই টিমটিমে আলো ছাড়া কোথাও আর কোনো আলো নেই। এটাকে সে চোখের ভুল বলেই ধরে নিল। এবার সে কাকুর দিকে মুখ ফিরে শোয়ার চেষ্টা করল। বেশ কিছুক্ষণ এইভাবে চুপ করে পড়ে থাকলো সে। কাকু কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আবছা আলোয় সে কাকুর দিকে তাকিয়ে রয়েছে। কাকু নিশ্চয়ই স্বপ্ন দেখছেন, কিন্তু কিসের স্বপ্ন দেখছেন কাকু? এবার হঠাৎই কোনো কিছু বুঝে ওঠার আগেই অরিন্দম দেখে বাথরুমের দরজাটা শব্দ করে খুলে গেল। ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সারা ঘরময় তখন লাল রঙের আভা। আতঙ্কে কাকুকে সে জড়িয়ে ধরল। অরিন্দমের চেঁচামেচিতে তখন কাকুরও ঘুম ভেঙে গেল, কিন্তু তিনিও অবাক হয়ে দেখলেন বাথরুমের মধ্যে থেকে আগুন জ্বলছে, লকলক করছে তার শিখা। তড়িৎ বেগে দুজনে বিছানাতে উঠে বসলেন, কিন্তু চিৎকার করার আগেই তারা দেখল এক বিশালাকার লোক বেরিয়ে আসছে বাথরুম থেকে, এবং তারই সারা শরীর জ্বলছে দাউ দাউ করে। বড় বড় দাঁত বের করে বিকট শব্দে হাসছে সেই লোকটা, এবং ধীরে ধীরে এগিয়ে আসছে তাদেরই বিছানার দিকে। আতঙ্কে প্রাণপণে চিৎকার করে উঠল দুজনেই। বাবা বোধহয় বাইরেই বসেছিলেন। চিৎকার শুনে তিনি দরজা ধাক্কা দিলেন। অরিন্দমকে বগলে চেপে ধরে বিছানা থেকে লাফ মারলেন তপন কাকু। দরজার হাতল ধরে একটা হ্যাচকা টান দিতেই ছিটকিনিটা উপড়ে চলে এলো। সশব্দে দরজা খুলে বাইরে এসেই দ্রুত আবার বন্ধ করে দিলেন দরজার লক। জ্বলন্ত লোকটি তখন বিছানার ওপর উঠে পড়েছে। কিছু বুঝে ওঠার আগেই কাকু আর এক হাতে বাবাকে ধরে 302 নম্বর ঘরে ঢুকে গেলেন। এবার বাবাকে ছেড়ে দিয়ে তিনি বোনকে ঘুমন্ত অবস্থাতে কোলে তুলে নিলেন। ঘুম ঝরানো চোখে মা উঠে বসলেন। কোনো কিছু জিজ্ঞাসা করার আগে দুই ভাই বোনকে বগল দাবা করে চেপে তিনি বাইরে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, কুইক স্যার, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, এই মুহূর্তে আর সময় নেই হাতে। তপন কাকু এবং অরিন্দমের অবস্থা দেখে মা বাবা দুজনেই ভীষণভাবে আতঙ্কিত, এবং বোন চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ততক্ষণে তিনি সিঁড়ির কাছে চলে এসেছেন। বাবা মাও ওদের অবস্থা দেখে ছুটতে শুরু করেছেন। একসঙ্গে প্রায় 2-3টে করে সিঁড়ি টপকে টপকে তারা সকলেই নিচে নামলেন। দৌড়ে একেবারে মেন গেটের সামনে চলে গেলেন। এইবার দুজনকে কোল থেকে নামিয়ে দিয়ে উপর দিকে মুখ তুললেন তপন কাকু। তার দেখা দেখি বাকিরাও তাকালেন। 301 নম্বর ঘরের দরজাটা তখনই যেন খুলে গেল, এবং জ্বলন্ত লোকটা দরজার উপর দাঁড়িয়ে আকাশ ফাটানো এক শব্দে হো হো করে হেসে উঠল। কে জানে ওই অট্টহাসি তপন কাকু আর অরিন্দম ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে কিনা। এরকমই বিভিন্ন ধরনের ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও। ধন্যবাদ।